আজকে আমাদের গুজরাটের তৃতীয় দিন। সকাল সকাল স্টেশনে পৌঁছে গেছি ট্রেন ধরার জন্য। আজকে আমাদের ট্রেন বন্দে ভারত 6:10-এ ছাড়বে, 7টার দিকে বরোদায় নামানোর কথা। আমি যাওয়ার আগেই গুগল রিভিউ দেখে মহাদেব ট্যাক্সি অ্যান্ড ক্যাব সার্ভিসেসকে সিলেক্ট করেছিলাম। ফোন থেকে অমিত পান্ডেজির সঙ্গে আমি কথা বলি এবং উনি ভালোভাবে কমিউনিকেট করে আমাদের ড্রাইভার সহ গাড়ি পাঠিয়ে দেন। গাড়ির ভাড়া পড়েছিল 3500 টাকা। আজকে গুজরাট ভ্রমণের তৃতীয় দিনে আমরা পৌঁছে গেলাম বরোদাতে, যেটা বদোদরা নামে পরিচিত। 7:15 বাজে। এরপর আমরা যাব এখান থেকে গাড়ি করে একতানগর। আমাদের গাড়ি অলরেডি এসে দাঁড়িয়ে আছে, ফোন করব। আমাদের গিয়েছিল নিউ সুইফট ডিজায়ার গাড়ি এবং যার ড্রাইভার ছিল কুনাল দা, যার জন্য আমাদের এই আজকের দিনটা সারা জীবন স্মৃতিতে অক্ষয় হয়ে থাকবে। तो जो वो रिवर साइड जो क्रूज भी होता है, बहुत कुछ होता है, लेकिन अगर एक दिन या 2 दिन रहना पड़ता है एक्चुअली। सब कुछ करना है, 3 दिन लगेगा। 3 दिन लगेगा। বরোদা থেকে একতানগর হয়ে ফিরে এসে সন্ধেবেলা ট্রেন ধরার আগে যদি কিছু সিটি ট্যুর থাকে সেটা আমরা করে নেব। মূলত লক্ষ্মীবিলাস প্যালেসটা আমরা করব, এটাই ছিল আমাদের কথা। তো সেই অনুযায়ী গাড়ি আমরা পাই এবং সত্যি বলতে কি এটা কোনো পেড প্রমোশন নয়, কিন্তু আমরা এত ভালো সার্ভিস পেয়েছি, সত্যি আমরা খুব হ্যাপি। সত্যি বলতে যে কোনো ট্রিপে ড্রাইভাররাই কিন্তু মূল ভূমিকা পালন করে থাকে। আমাদের কুনালদা ছিল সেই রকমই একজন মানুষ। সিনিয়র সিটিজেন পেরেন্টসকে নিয়ে বাইরে এই কুনালদাদের মতন মানুষজনের জন্যই আমাদের বেড়ানোটা অনেক সেফ অ্যান্ড সিকিওর হয়ে ওঠে, তার সাথে মজাদারও হয়ে ওঠে। আমরা ক্রমশ এগিয়ে যেতে থাকলাম। আজকে আমাদের গুজরাট ভ্রমণের 3rd ডে। তো আমরা আজকে বেরিয়ে পড়েছি একতানগরের উদ্দেশ্যে। এই মুহূর্তে আমরা জার্নি করছি, কিন্তু যাওয়ার পথে খাবারের জন্য দাঁড়িয়ে পড়েছি এইখানেই। আমাদের এটা হচ্ছে হোটেল ইউনিটি পিওর ভেজ। এখানে দাঁড়িয়ে গেছি, একটুখানি আমরা জাস্ট টিফিন করে নিয়ে বেরোবো, কারণ প্রায় ঘন্টা 2-এর জার্নি। ব্রেড বাটার আর চা খেলো মা বাপি, আমি খেলাম ব্রেড বাটার এবং আইসক্রিম। কিন্তু কুনালদা কিচ্ছু খেলো না, কারণ তার নবরাত্রির উপোস চলছিল। জায়গায় জায়গায় নর্মদা নদীকে ক্রস করে এগোতে থাকলাম, আর যেতে যেতে গল্প হতে হতে জানতে পারলাম বিভিন্ন বাসের ক্ষেত্রে কোথাও কারোর গায়ে নর্মদা লেখা, কারোর গায়ে বিশ্বামিত্র লেখা। এইগুলোর কারণ কী? তো যে জায়গা থেকে বাসগুলো ছাড়ে, মূলত যে অঞ্চলগুলোকে কভার করে, বাসের ওপরে ওপরে সেই রকমই নাম লেখা থাকে। দীর্ঘ যাত্রাপথ শেষে আমরা প্রায় পৌঁছেই গেলাম স্ট্যাচু অফ ইউনিটিতে, যেটা কেভাডিয়া গ্রামে অবস্থিত। আগে একটা সময় এখানে কেবলমাত্র এই গ্রামটুকুই ছিল, কোনো উন্নয়ন ছিল না। কিন্তু এই একতানগর অর্থাৎ স্ট্যাচু অফ ইউনিটি হওয়ার পরে এর বিকাশ কিন্তু চোখে পড়ার মতন। রাস্তাঘাট হয়েছে এবং যে মূলত আদিবাসী সম্প্রদায়ভুক্ত এই অঞ্চলের মানুষজনের কর্মসংস্থান হয়েছে বহুগুণে। এখানকার মেয়েরা পেয়েছে সুযোগ। আমরা দেখে নেব তাদেরই গল্প। সমগ্র গুজরাটে যেটা চোখে পড়ে, রাস্তার যতই উন্নয়ন হোক না কেন, বড় বড় গাছ কিন্তু বাদ যায়নি। এটা কিন্তু বেশ ভালো লেগেছে। আর যতই আমরা স্ট্যাচু অফ ইউনিটির দিকটাতে এগোচ্ছিলাম, বেশ পাহাড় নদী সব মিলিয়ে পরিবেশটা যেন আরও মনোরম হয়ে উঠছিল। পিওর বাঙালি হওয়ায় গুজরাটে কিছুই বুঝতাম না, কিন্তু গোটা গাড়িতে যেভাবে নবরাত্রির গান বা গুজরাটি সিনেমার গান বাজাচ্ছিল কুনালদা, জাস্ট কল্পনা করা যায় না। গোটা রাস্তাটা গুজরাটি ভাইবসে চরমভাবে এনজয় করতে করতে এগোলাম। আমি এখন জাস্ট গুজরাটি গানের ফ্যান হয়ে গিয়েছি, থ্যাঙ্কস টু কুনালদা। আমরা পৌঁছে গেলাম একটা দোয়ার ক্রস করে একতানগর স্টেশনের কাছাকাছি। একেই তো নবরাত্রির ভাইব, তার মধ্যে হচ্ছে ওই গুজরাটি গরবার গান। গাড়িতে যেরকম মহল তৈরি হয়েছিল, তো জাস্ট মনে হচ্ছিল আমরা একটা কোনো অনুষ্ঠানের মধ্যে রয়েছি এবং বাইরের পরিবেশটাও মনোরম। সব মিলিয়ে অ্যাম্বিয়েন্সটা ছিল দুর্দান্ত। এইরকম করতে করতে আমরা একতানগর স্টেশনের গা দিয়ে ক্রমশ এগিয়ে চললাম গাড়ি পার্কিংয়ের দিকে। স্টেশন আচ্ছা, এটা একতানগর স্টেশনটা। একটা সকালে একটা আর
একতানগর আসলে অনেক বড় অঞ্চল নিয়ে গঠিত। এখানে ডাইনার ট্রেলে জঙ্গল সাফারি হয়, একতা নার্সারি, ক্যাকটাস গার্ডেন, আরোগ্য বন, তারপরে সর্দার সরোবর ড্যাম, তাতে নৌকোবিহার, বিশ্ববন, চিলড্রেন নিউট্রিশন পার্ক, পেট জোন, এরকম প্রচুর কিছু আছে যেগুলো সম্পূর্ণ কভার করতে মিনিমাম 2 নাইটস লাগে। এছাড়া রয়েছে বিভিন্ন অ্যাডভেঞ্চার পার্ক এবং তার সঙ্গে লাক্সারি টেন্ট সিটি। এই পিঙ্ক অটোগুলো কিন্তু সব মেয়েরা চালায়, জানো তো? फीमेल सब चला মা নর্মদা। এইচডিএফসি এটিএম এর সামনে রোনালদা আমাদেরকে নামিয়ে চলে গেল গ্রামের দিকে। তার কারণ তার যেহেতু উপবাস ছিল, তাকে কলা বা অন্যান্য ফল কিনতে হবে যেটা গ্রামের মানুষদের কাছেই পাওয়া যাবে। সেজন্য রোনালদা চলে গেল আর আমরা এগিয়ে গেলাম পিঙ্ক অটোর দিকে। এখান থেকে আমরা ধরে নিচ্ছি পিঙ্ক অটো, যেটা এখানে ওমেন এম্পাওয়ারমেন্টের একটা বিশেষ নিদর্শন। আমরা তাই পিঙ্ক অটোই বেছে নিলাম। এটা আমাদের এখানটাতে অ্যাকচুয়ালি লকার রুম আছে, গল্ফ কার্ট সার্ভিসেস যেগুলো থাকে বয়স্কদের জন্য সেটা আছে, এটিএম আছে, চার্জিং রুম আছে, ওদিকটাতে ক্লোক রুম আছে। তো এই জায়গাটা অ্যাকচুয়ালি মেন পয়েন্ট। এখান থেকে দেখা যাচ্ছে এই যে এই পোর্শনটাতে আর দেওয়া আছে একটা ক্রুজের জন্য যদি কেউ টিকিট কাটতে চায়, বা বাস স্ট্যান্ড, আমুল পার্লার, সব কিছু এখানটাতেই আছে। গো গ্রিন সাইকেল, টিকিট কাউন্টার, যা কিছু আছে সবই এখানে রয়েছে। প্রথমে আমাদের সবাইকে এখানেই আসতে হবে। ওই দূরে ওই পোর্শনটাতে রয়েছে হচ্ছে টিকিট কাউন্টার। কাজ চলছে এবং আমাদের সবথেকে যেটা ভালো জিনিস যে এখানে মেয়েরাই সব কিছু করে, এটা ওমেন এম্পাওয়ারমেন্টের একটা বিশেষ জায়গা। এটা আমার খুব ভালো লাগলো, তাই আমরা ওমেন এম্পাওয়ারমেন্টের জন্য আমরা পিঙ্ক অটোকেই বেছে নিলাম। স্ট্যাচু অফ ইউনিটির জন্য আমরা কেটে নিয়েছিলাম মাথাপিছু 1030 টাকার এক্সপ্রেস এন্ট্রি টিকিট। শ্রেষ্ঠ ভারত ভবনের সামনে থেকেই আমরা ক্রস করে এগিয়ে চললাম আমাদের মূল লক্ষ্যের দিকে। এই এক্সপ্রেস টিকিটে লাইন দিতে লাগে না ভিড় হলে, আর এক্সপ্রেস টিকিটের সঙ্গে ভিউইং গ্যালারি এবং প্রজেকশন ম্যাপিং, যেটা সন্ধ্যে 6টায় লাইট অ্যান্ড সাউন্ড শো হয়, সেটা ইনক্লুডেড থাকে। ওই তো উঁচু স্ট্যাচু নজরে পড়তেই মনের মধ্যে একটা আলাদা আনন্দ দেখা দিল। স্ট্যাচু অফ ইউনিটির টিকিট কাটতে হয় ওদেরই ওয়েবসাইট থেকে, যার লিঙ্ক দেওয়া রইল। ড্যাশবোর্ডে এরকম কিছু দৃশ্য আসে এবং সেখান থেকে টিকিট বুক করতে হয়। এন্ট্রি টিকিটে কিন্তু ভিউইং গ্যালারি ইনক্লুডেড থাকে না। এখানে ফ্রি বাস সার্ভিসেস আছে, সেটার জন্য নির্দিষ্ট পয়েন্টে দাঁড়াতে হয়। এছাড়াও অটোও আছে, তবে মহিলাদের গুরুত্ব দিয়ে আমরা পিঙ্ক টোটোকেই বেছে নিয়েছিলাম। এই স্ট্যাচু অফ ইউনিটি শুধু বিশ্বের উচ্চতম স্ট্যাচু বলেই নয়, এর মধ্যে রয়েছে বিশ্বের দ্রুততম লিফট, আছে 3 লেভেল স্ট্যাচু বেস, এর মধ্যেই আছে লার্জ মডার্ন ক্যানোপিড পাবলিক প্লাজা, আছে ফুড স্টল, গিফট শপ, রিটেল কিয়স্ক, সব কিছুই সর্দার বল্লভভাই প্যাটেলকে উদ্দেশ্য করে। খুব অল্প সময়ে তৈরি হওয়া প্রায় 600 ফুট উচ্চতার এই মূর্তি কিন্তু জাস্ট একটা ইঞ্জিনিয়ারিং মার্ভেল। এসে গেছি স্ট্যাচু অফ ইউনিটিতে। এইবার আমরা ভেতরে ঢুকবো। দেখে আসবে, এসে গেছি, আমরা ঢুকে পড়লাম এক্সপ্রেস এন্ট্রি দিয়ে। এবারে আমরা সিকিউরিটি জোনের দিকে যাচ্ছি। এখানে কিন্তু বেশ ভালোভাবেই চেকিং হয়। তো আমরা এখন আস্তে আস্তে হেঁটে এগিয়ে যাচ্ছি। ওই দিকে দেখা যাচ্ছে আমাদের মেন আকর্ষণ। কী কী জিনিস নেওয়া যায় না সেটা টিকিটেই লেখা থাকে। পুরো ভালোভাবেই ফ্রিস্কিংয়ের পরে এবার আমরা মেন এন্ট্রান্সের দিকে যাব। ওই টিকিটটাকে কিন্তু রাখতে হবে, কারণ আবার ভিউইং গ্যালারিতে গেলে লাগবে। এখানে খাবার জল আছে, অ্যারেঞ্জমেন্ট কিন্তু ভীষণ ভালো। ঢুকেই প্রথমে নজর পড়ে এই ভেতরের সাজসজ্জার দিকে। এত সুন্দর গার্ডেনিং করা, তার সঙ্গে বেশ গার্ডেন ঝর্ণা, তারপরে স্ট্যাচু অফ ইউনিটির যে মূল লোগো তাতে যে ঝর্ণার সিস্টেম করা, মানে এক অপূর্ব সুন্দর। ওয়েদারটাও ভালো, গাছগুলোর কাটিংও সুন্দর, সবুজ আকাশি, মানে সব মিলিয়ে এত সুন্দর লাগছিল। মা বাপিকে দাঁড় করিয়ে ছবি তুললাম, তারপরে ধীরে ধীরে আরও যে অংশগুলো রয়েছে সেইগুলো দেখতে থাকলাম।
ওয়াল অফ ইউনিটি থেকে জানতে পারলাম সারা দেশের প্রায় 1,69,000 গ্রাম থেকে এখানে মাটি সংগ্রহ করা হয়েছিল এই অংশটি গড়ে তোলার জন্য, এবং এটা ছিল চাষিদের আয়রন ম্যানের প্রতি তাদের যে শ্রদ্ধা সেটি প্রদর্শন। মূল স্থানে যাওয়ার আগে বাইরে যে বসার ব্যবস্থাপনা বা যে বাগান সেগুলোতেও কিন্তু সুন্দর সময় নিয়ে ঘুরে নেওয়া যায়। একতার নিদর্শন ছিল সর্বত্র। স্ট্যাচু অফ ইউনিটির সাইটেই টোটাল ডিটেল পাওয়া যায়। আমরা মেন ভিউয়ের দিকে যাব, কিন্তু তার আগে একটু আশেপাশেটা ঘুরে দেখছি। দূর থেকেই ভিউটা এত অপূর্ব লাগছিল, গাছগুলোর মাথাগুলো কি সুন্দর কাটিং করা। জায়গায় জায়গায় রয়েছে বিভিন্ন স্কাল্পচার, সময় থাকলে ঘুরে দেখতে বেশ লাগে। ইউনিটি না, দুটো হাত জুড়ে আছে ইউনিটি। एकता शिल्प स्कल्पचर सिम्पोजियम organized by at Ektanagar from 20th July to 8th August 2024. Ramesh Chandra Kora sculpture. এসো, এখানে লেজার শো এর জন্য চেয়ারও পাতা আছে। এই যে লেজার শো, পরে কোনো এক সময় এলে এখানে 3 দিন থাকতে হবে, থেকে পুরোটা ঘুরতে হবে। টয়লেটস আছে ওদিকে। প্রচুর স্কুল স্টুডেন্টও এসেছে। মূল এই স্ট্যাচুর এসে দাঁড়িয়ে কিন্তু সুন্দর ছবি তুলে নেওয়া যায়। দেখলাম কাজ চলছে, হঠাৎ দেখি একদিকে বাচ্চাদের ভিড়, তাকিয়ে দেখি নিচে কুমির, যেটাকে মগরমাছ বলে ওরা। আস্তে আস্তে কুণালদা বলছিল যে এই নদীতে কিন্তু প্রচুর কুমির আছে। তো এখানে এসেই বাচ্চাদের হুলুস তুলুস দেখে দেখতে পেলাম নিচে কুমির রোদ পোয়াচ্ছে। মুভিং এসকেলেটর, অ্যাকচুয়ালি এটা এসকেলেটরও ঠিক না, এটা স্লাইডার। ঠিক যেমন আমাদের সাঁতরাগাছি স্টেশনে যেমন আছে ঠিক সেরকম আমরা যাচ্ছি। সামনে কিন্তু নর্মাল বেস আছে, হ্যাঁ দেখে পাতে পারে। ওয়াও, এবার ঢুকে পড়ছি আমাদের মূল মিউজিয়ামের দিকে। ভেতরে ঢুকে দেখলাম বিস্তীর্ণ এলাকা জুড়ে বিভিন্ন বিষয় রাখা। প্রথমেই ইমার্জেন্সি এক্সিট রুট যেমন দেওয়া আছে, ঠিক তেমনই স্ট্যাচু অফ ইউনিটি তৈরি হওয়ার যে টোটাল বিষয় সেইগুলোকে তুলে ধরা হয়েছে সর্দার বল্লভভাই প্যাটেলের জীবনী, তার সামগ্রিক জীবনে নানান ধরনের যে কাজকর্ম করেছিলেন তার বিভিন্ন খণ্ডচিত্র রয়েছে। ওনার মুখাবয়বে একটি সুন্দর অংশ রয়েছে। উদ্বোধনের সময় আগত বিভিন্ন ব্যক্তিবর্গের ছবি, চটপট কিছু ছবি তুলে নিলাম। বড় এলইডি স্ক্রিনে প্রদর্শিত হচ্ছে এই স্ট্যাচু অফ ইউনিটি কেন তৈরি হলো এবং কিভাবে তৈরি হলো, এটার কি পারপাস, সমগ্র বিষয়টা এখানে তুলে ধরা হয়েছে। কিছুক্ষণ সেটা দেখে নিলাম। ভেতরের অপূর্ব কারুকার্য দেখলে অবাক হতে হয়। এরপরে আমরা যাব মেন যে ভিউইং গ্যালারি, অর্থাৎ যেটা ওনার চেস্টের কাছের যে অংশটা, সেখানটাতে আমরা যাব। এই নিচে বিভিন্ন জনজাতি, বিভিন্ন ধর্ম, ভাষা এই ইত্যাদি নিয়ে বেশ সুন্দর করে লেখা রয়েছে। না সবাই ঢুকে পড়লাম বিশ্বের দ্রুততম লিফটের মধ্যে।
182 meter, higher than the earlier tallest statue of Spring Temple Buddha in China. লিফটের মধ্যে বেজে চলেছে একতানগরের এই স্ট্যাচু অফ ইউনিটির একটা থিম সং, যেটা আমি আগে কখনোই শুনিনি, কিন্তু গানটা বেশ ভালো। বিশেষ করে শেষে যখন নাম্বার সে উঁচা বলছে, একটা শিহরণ হচ্ছে। আমি সময় ক্যালকুলেট করিনি, কিন্তু মুহূর্তের মধ্যে আমরা চেস্টের কাছে ভিউইং গ্যালারির যে গ্যালারিটা সেখানে পৌঁছে গেলাম, এবং গার্ড সাহেব বললেন ঘুরে ওই দিক দিয়ে ঢুকতে। তো আমরা মেন যে যা দরজা সেদিকটাতে চলে গেলাম। Wow. এই যে এটা হচ্ছে বুকের কাছে, বুঝেছো? এটা হচ্ছে বুকের কাছে। তুমি তো মূর্তিটারই বুকের কাছে দাঁড়িয়ে আছো, ছবি দেখবে কোত্থেকে? 135 মিটার বললো, এবার সেটাকে ফুটে 125 বললো না, 135 মিটার বললো, 125 মিটার। ওই যে দূরে দেখা যাচ্ছে স্ট্যাচু অফ ইউনিটি লেখাটা। এবং এগুলো কিন্তু সবই ফেলে দেওয়া আয়রন থেকে, মানে আনইউজড যে ওয়েস্টেজ ছিল সেই ওয়েস্টেজ থেকেই। এটা হচ্ছে মেন ড্যামটা, ওই তো ড্যাম, যে নর্মদা রিভার ড্যাম যেটা, ওটাই তো, ওটার ওপরেই তো বানানো। চটজলদি কিছু ছবি তুলে নিয়ে দেখতে পেলাম ওইদিকে রয়েছে ভেতরের খাঁচার কিছু পোর্শন। ভাবাই যায় না কিভাবে তৈরি হয়েছে। ওপরেও রয়েছে টয়লেট, ছেলে এবং মেয়েদের ডিফারেন্স করা আছে ওখানকার রিজিওনাল যে ড্রেস আপে ছেলে এবং মেয়ের ছবি দিয়ে। এটা হচ্ছে সত্যাগ্রহের উপরে সমস্ত কিছু গ্যালারিজ রয়েছে। এটাতে একটা অনেকটা সময় যায়, কিন্তু বেশ সুন্দর। স্ট্রাগল এগেইনস্ট দ্য ব্রিটিশ। ভেতরে ঐতিহাসিক পর্বের কিছু ছবি এবং স্ক্রিন রেকর্ডিং দেখে আমরা বেরিয়ে এলাম অন্য পায়ের তলদেশে। জাস্ট ভাবাই যায় না কি অপূর্ব কারিগরি। হ্যাঁ, আমরা তো চেস্ট লেভেলে গেছিলাম, ওর মধ্যে এত কিছু রয়েছে। কি কি ব্রেন, সত্যি ইঞ্জিনিয়ারিং এর বুদ্ধি, উফ, চরম চরম, দারুণ। যেমন কারিগরি আর তেমনই পাহাড় নদী মিলেমিশে সুন্দর দৃশ্য। কমলা ড্রেসে ওনারা গার্ড, কি সুন্দর লাগছে দেখতে না, অসাধারণ। আমরা চলে এসেছি ওর বল্লভভাই প্যাটেলজির পায়ের কাছে। মানে জাস্ট ভাবাই যায় না যে আমরা কত ছোট। এটা বুটটা, এটা তো ঠিক বুট নয়, উনি যে চপ্পল পরতেন তারই অংশ। তো সেই জুতোর যে সুতোর কাজগুলো, সেইগুলো এত সুন্দর লোহা দিয়ে কারিগরি করা, মানে জাস্ট অসাধারণ। পেছনেও সেই হলুদ ফুল, তার সঙ্গে পাহাড়, সমুদ্র, নদী, সব মিলিয়ে কি অপূর্ব লাগছিল। পায়ের নখ থেকে শুরু করে ধুতির যে কোঁচ, মানে প্রত্যেকটা জিনিস এত নিখুঁত, মানে কল্পনা করা যায় না। ছিল প্রচুর লোকের ভিড়। মুখ্য আকর্ষণ থেকে বেরিয়ে যাচ্ছি বটে, তবে মনও যেন ভরল না, মনে হচ্ছে আরও থাকি। হয়ে গেল আজকের মতন স্ট্যাচু অফ ইউনিটি দেখা। এবার আমরা বেরিয়ে যাচ্ছি। আজকে আমরা যাব এরপরে নর্মদা রিভার ভিউ পয়েন্টের দিকে। তো দেখা যাক, সময়টা আমাদের ভীষণ অল্প, আমাদের আবার ব্যাক করতে হবে। ওই জন্য আর ফ্লাওয়ার গার্ডেন বা আদার্স কিছু যাচ্ছি না, জাস্ট রিভার ভিউ পয়েন্টই যাব। এবার যাচ্ছি ড্যাম ভিউ পয়েন্টে। ওই দূরে দেখা যাচ্ছে ড্যাম। আচ্ছা, এদিকে আছে
টোটোর কিন্তু নির্দিষ্ট ফেয়ার চার্ট আছে, এটা আপনারা SOUর সাইটেই পেয়ে যাবেন। ভ্যালি অফ ফ্লাওয়ার্স, ড্যাম ভিউ পয়েন্ট সিধা। স্টাফিদের গাড়ি, ডাইনো ট্রায়াল, ডাইনো। এখানে যে সাইকেল পাওয়া যায় সেই সাইকেল নিয়েও ঘোরা যায়। ডাইনো ট্রেল উচ্চ ক্ষমতা সম্পন্ন বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র, এগুলোকে পাশে ফেলে আমরা পৌঁছে গেলাম ড্যাম ভিউ পয়েন্টের কাছে, যেটা একেবারেই প্রায় ফাঁকা। দোকানপাট রয়েছে বটে, কিন্তু সবই বন্ধ, একটু খাড়াই অর্থাৎ উঁচুতে উঠতে হলো, কিন্তু ভিউটা খুব সুন্দর। রিভার ভিউ পয়েন্ট বা ড্যাম ভিউ পয়েন্ট, জল পড়ছে একটু একটু। এখানে একটা প্যানোরামিক ভিউ, তার সঙ্গে ড্যাম ওভারফ্লো রাইট সাইড, উদ্বোধনী অনুষ্ঠান। এরকম অনেক কিছুই রয়েছে, তবে তুলনামূলক ভীষণ শান্ত এলাকা। ওই ব্লু ব্যারিকেড অবধি এখান থেকে দেখতে পাবে। হ্যাঁ, এটা ড্যামের ওপরটা। এই যে ওয়েলকাম টু সর্দার সরোবর ড্যাম। এটাই আমরা ওই ভিউইং গ্যালারি থেকে চেস্ট ভিউ থেকে দেখতে পাচ্ছিলাম। রীতিমতো ইলেকট্রিকের একটা বাজলিং সাউন্ড হচ্ছে। বাপি ওইটা চলে আসে। এদিকে সর্দার বল্লভভাই প্যাটেলজির একটা বড় মূর্তি আছে এবং বসার মতন ছোট ছোট জায়গা করা আছে, যেখানটাতে বসলে ভালো লাগবে। একই লোক কম, ইলেকট্রিকের একটা ক্র্যাকলিং সাউন্ড সবসময় হয়ে চলেছে, তো হালকা গা ছমছম করছিল বটে, কিন্তু দৃশ্য ছিল ভীষণ সুন্দর। এখানে তাড়াতাড়ি দেখে আমরা নেমে এলাম। নেমে এসে আমাদের টোটো চালিকা যে বোন ছিল তার সঙ্গে ছবি তুলতে কিন্তু ভুললাম না। এবার এবার এইদিকে একটা জায়গাতে দেখবে ডাইনোসরের পিঠ দেখা যাচ্ছে। ওটা কি স্কেলিটন ডাইনোসর না মূর্তি তৈরি করা? কথা বলে জানলাম ওরা গ্রামেরই মেয়ে, ওদেরকে গাড়ি চালানো শিখিয়ে এই টোটো দিয়ে ওদের কর্মসংস্থান হয়েছে। এবার আমাদের ফিরে যাওয়ার পালা। স্ট্যাচু অফ ইউনিটিকে আস্তে আস্তে আমরা বিদায় জানিয়ে দিচ্ছি। ফিরে যাচ্ছি ঘরের দিকে। বৃষ্টি পড়ছে। এক অদ্ভুত সুন্দর দিনের সাক্ষী রইলাম। সমগ্র রাস্তার ধারে বিভিন্ন কেন্দ্রীয় প্রকল্পে বিজ্ঞাপন দেখতে দেখতে আমরা আমাদের যে শ্রেষ্ঠ ভারত ভবনের কাছে যে মূল পার্কিং পয়েন্ট, সেই জায়গাতেই আবার ফিরে এলাম। এসে হ্যাভমোর কোম্পানির আইসক্রিম ট্রাই করে নিলাম, খেতে কিন্তু বেশ ভালো। এরপর কুণালদার গাড়িতে করে পৌঁছালাম কাথিয়াওয়াড় ডিশ ট্রাই করার জন্য হোটেল খড়িয়ারে। মেথি থেপলা, বাজরা রুটি, খিচড়ি, তারপরে সেদিনকার স্পেশাল পনির জলরাম, তার সঙ্গে ওখানকার বেস্ট বাকরি পিৎজা দিয়ে ছেড়ে ফেললাম আমাদের লাঞ্চ। রুনালদাই বাকরি পিৎজার কথাটা বলেছিল, সত্যি টেস্টে অসাধারণ, ভালোই লাগলো। ছাঁচ তো অলওয়েজ ওখানে আমার সঙ্গী ছিল। তো আমরা লাঞ্চ সেরে নিয়ে ফেরার পথে দেখলাম ওখানে ছোটোবেলার কিছু স্মৃতিতে আমরা ছোটোবেলায় যেরকম গলি খেতাম, তো সেই জিনিসের ওখানে বেশ সুন্দর সাজানো আছে। এই সবগুলোর মুঠোবন্দি করে নিয়ে তারপরে আমরা চলে এলাম আবার গাড়িতে। এবার আমাদের গন্তব্য মূল বরোদা শহরের দিকে। সেখানে আমরা আজকে দেখে নেব লক্ষ্মীবিলাস প্যালেস, আর এরপরে
যদি কোনো আলাদা বাকি থাকে তো সেটাও আমরা দেখে নেব। গাড়িতে গিয়ে বসলাম এবং কুণালদা তার স্বভাবচিত ভঙ্গিতেই চালিয়ে দিল মন পছন্দ সব সুন্দর সুন্দর গান। দেখতে দেখতে প্রকৃতির সৌন্দর্য উপভোগ করতে করতে আমরা এগিয়ে চললাম। খাওয়া দাওয়ার শেষে আমরা এবার এগিয়ে চললাম মূল বদোদরা শহরের দিকে, লক্ষ্য লক্ষ্মীবিলাস প্যালেস দেখা। তাই যেতে যেতেই অনলাইনে টিকিট কেটে ফেললাম। নবরাত্রির গরবা চলছিল বলে সেই সময় প্যালেসের বেশ কিছু অংশ বন্ধ ছিল। এইখানে ভেতরে গলফ খেলা হয়, দেখো এটা গলফ কোর্স কিন্তু। মন পছন্দ অরিজিৎ সিং এর গান শুনতে শুনতে পৌঁছে গেলাম প্যালেসে। গাড়ি যত এগোচ্ছে ততই বিস্ময়ে অভিভূত হয়ে চলেছি। কি সুবিশাল এলাকা, তার সঙ্গে গাছগাছালি সুন্দরভাবে সাজানো। গাড়ি পার্কিংয়ে রেখে আমরা টিকিট দেখিয়ে ঢুকে পড়লাম। ভেতরে ফোনে ছবি তোলা নিষেধ, বাইরে থেকে যেটুকুন যা ছবি তোলা যায় তাতেই ছবি তুললাম। বলা হয় এটি বাকিংহাম প্যালেসের থেকে প্রায় 4 গুণ বড়। এখনও পর্যন্ত বেশ সুন্দরভাবে সাজানো আছে। আমরা কেটে নিয়েছিলাম কম্বো ভিজিটার টিকিট, 3 জনের পড়েছিল প্রায় 750 টাকা। এছাড়া মহারাজা ফতেহ সিং মিউজিয়ামের যে অডিও গাইড সহ যে টিকিট, তাতে 3 জনের পড়েছিল প্রায় 465 টাকা মতন। অডিও গাইড কেউ নিতেও পারে নাও পারে। ভেতরটা বেশ সুন্দরভাবে সাজানো। এছাড়াও একটা ছোট্ট শপিং এরিয়া রয়েছে যেখানে কিছু জিনিস বিক্রি হচ্ছে, সেগুলো চাইলে কিনে নেওয়া যেতেই পারে। প্রায় 10 থেকে 11টি ধাপে এন্ট্রান্স থেকে শুরু করে ওনাদের ব্যবহৃত বিভিন্ন জিনিসপত্র, অস্ত্রশস্ত্র, গদি ইত্যাদি দেখার জন্য পোর্শন রয়েছে। সব থেকে বেস্ট লেগেছে আমার সভাঘর। তাদের যে বেলজিয়াম কাঁচের নকশা বা ছাদের যে ডিজাইন, মেঝের ডিজাইন ভীষণই সুন্দর। কেবল একতলাটাই দেখার জন্য খোলা। টিয়া পাখি টাইপের বস্তু, তাই তো? অবশ্যই। সকাল 9:30 থেকে বিকেল 5টা পর্যন্ত খোলা থাকে, সোমবার বন্ধ থাকে। প্যালেসের ডিজাইন, সবুজের সমারোহ, পাখির কলকাকলি সবটাই ছিল নজরকাড়া। যদিও মাঠের সর্বত্রই জনসাধারণের বিচরণের কোনো আদেশ নেই। এনাদের গলফ খেলার মাঠের দিকে বিকেলের দিকে দেখলাম বেশ কিছুজন আসেন। হয়তো তারা কোনো বিশিষ্ট ব্যক্তিবর্গই হবেন, কারণ জনসাধারণের কিন্তু ওখানে ঢোকার পারমিশন নেই। একটা জল যাওয়ার জায়গা, সেটাও পর্যন্ত সিংহের মুখ। ডিজাইনগুলো ছিল নজরকাড়া। ওপরতলায় রাজাদের ফ্যামিলি এখনও বসবাস করেন এবং এখানে গরবার সময় আলাদা করে রাজকীয় গরবার আয়োজন হয়। রানীমা তাতে পার্টিসিপেট করেন। রাজারাজদেরই এলাকা। ওইদিকে পুরোটাই গলফ এরিয়া, ওইটা পুরোটাই গলফ এরিয়া। চলো, মায়ের শরীর খারাপ লাগছে। পুনরায় আমরা ফিরে চললাম পার্কিংয়ের দিকে। সামনের দিকে দেখলাম বেশ সুন্দর সুন্দর পেন্টিং রয়েছে। এখানে কিন্তু বেশ ভালো ফটোশ্যুট করা যায়। আর এছাড়াও আমাদের বরোদাতে আরও অনেক কিছু দেখার ছিল, মান্ডবী গেট বা সুরসাগর পার্ক, কিন্তু সময়ের ছিল অল্প। আর সুরসাগর লেকের ওখানে যে শিব মূর্তিটা রয়েছে সেখানে সন্ধেবেলা লাইটিং হয়, গাড়ি দাঁড়াতে দেয় না, গাড়ি ঘুরিয়ে নিতে হবে। বেলা ছিল তাই ওদিকে আর গেলাম না। ये पास विंटेज कार कितनी है पता है? कितने? 90 प्लस। না না, গাড়ি 90-এর উপরে ভিন্টেজ গাড়ি আছে। वो पहले के जमाने में राजा और महाराजा निकलते थे रोल हाँ, रोल्स रॉयस और वो स्पाइक वाली थी पता है? हाँ 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 वो सब कुछ भी उनके पास बहुत है। हाँ। ये सभी কথায় কথায় জানতে পারলাম বরোদাতে প্রায় ম্যাক্সিমাম জায়গায় কিন্তু এই রাজাদের জমি। সময়কে মাথায় রেখে আমরা পৌঁছে গেলাম সাউজি বাগে। এই সাউজি বাগ হলো স্টেশনের কাছাকাছি অবস্থিত একটি ছোট্ট ছোট্ট পার্ক। এখানে আগে টয় ট্রেন চলতো, কিন্তু বর্তমানে আর চলে না। তবে ভেতরটা বেশ সুন্দর, বিকেলবেলা সময় কাটানোর জন্য ভালো। আর ভেতরে বদোদরা লেখা একটা বেশ কাট আউট রয়েছে।
তবে এখানে কিন্তু বেশ হনুমানের উপদ্রব রয়েছে। মায়ের যেহেতু শরীরটা খারাপ লাগছিল, মা বাপি একটা জায়গায় বসেছিল, আমি শুধু চারপাশটা একটু ঘুরে দেখে নিলাম। এর ভেতরে যেমন বড়দা মিউজিয়াম রয়েছে, তেমনই পশুদের আলাদা এলাকা, পাখিদের আলাদা এলাকা এরকমও কিন্তু রয়েছে। তবে আমি সেদিকে আর যেতে পারিনি। ইভেন মাছেদেরও একটা আলাদা করে জায়গা রয়েছে শুনলাম। এর ভেতরেই আছে বড়দা মিউজিয়াম, যেখানে ঢুকতে প্রায় 250 টাকা করে টিকিট লাগে। এখানেও অডিও গাইড চাইলে নেওয়া যায়। এটি 5টার সময় বন্ধ হয়, তবে আমি ঢুকেছিলাম প্রায় 4:57 বেজে গিয়েছিল, তাই সব বন্ধ হবে করছিল, সেজন্য আমি আর ঢুকিনি। জাস্ট সামনে থেকে ঢুকে ছবি তুলে নিয়ে বেরিয়ে এসেছিলাম। দেখলাম গাছ দিয়ে ফুল দিয়ে সাজানো একটি ঘড়ি। ঘড়িতেও বাজে ঠিক 5টা 5, এখানেও কিন্তু বাজে 5টা 5। বাচ্চারা খেলছে, হনুমানেরা খাবার খাচ্ছে, এই সব কিছুকে পাশ কাটিয়ে আমি এগিয়ে গেলাম আমার মা বাপি যেখানে বসেছিল সেই দিকে। এরপরে আমরা বেরিয়ে গাড়িতে গিয়ে বসলাম। আমাদের গাড়ি ছুটে চললো স্টেশনের দিক। তবে মনটা চা চা করছিল বলে গাড়ি সেট হলো স্টেশনের পেছন দিকে। সারাদিনের একতানগর ভ্রমণ শেষে আমরা আবার পৌঁছে গেলাম বড়দা স্টেশনে। এবার আবার বাড়ি ফিরে যাওয়ার পালা, অর্থাৎ আহমেদাবাদ ফিরে যাওয়ার। স্টেশনের পেছন দিকের এই অংশটা মূলত অফিস পাড়া। এখানে ভালো ভালো চায়ের দোকান রয়েছে। আমিও টেস্ট করে নিলাম রাজবাড়ি চা, সত্যি স্বাদে অপূর্ব। জার্নি শেষ করে আমরা কুণালদাকে বিদায় জানালাম। তবে সারাদিনের এই জার্নি কিন্তু আমাদের স্মৃতিতে অক্ষয় হয়ে থাকবে। খুব ভালো কাটালাম দাদার সঙ্গে। সারাদিনের আমাদের বরোদা বা বদোদরা ভ্রমণের শেষ মুহূর্তে আমরা এখন বসে আছি বরোদা স্টেশনে। আমাদের ফিরতি ট্রেন, আহমেদাবাদের ফিরতি ট্রেন 12965 বান্দ্রা থেকে ভুজ যাওয়ার ট্রেন। তো সেই ট্রেনটাতেই আমরা ফিরব। আমাদের ট্রেন এই 3 নম্বর প্ল্যাটফর্মে আসবে, বসে আছি। আজকের মতন জার্নি আমাদের আপাতত এখানেই শেষ। আবার আগামীকাল যাত্রা হবে নতুন উদ্দেশ্যে। তবে সময় দেখে নিয়ে ভাবলাম জার্নি তো এক্ষুনি শেষ করলে হবে না। আমাদের এখনও আহমেদাবাদে কানকারিয়া লেক দেখা বাকি রয়ে গিয়েছে, যে এটি যে দেখতেই হবে। তাই স্টেশনে নেমেই 300 টাকায় রফা করে নিয়ে আমরা পৌঁছে গেলাম কানকারিয়া লেকে। 10 টাকা করে টিকিট কেটে ঢুকে পড়লাম লেকের মধ্যে। এই লেকটি যেমন সুবিশাল তেমনই সুন্দর। হাতে যদি সত্যিকারে আমাদের ব্যাকআপ ডে থাকতো আর সময় থাকতো, এখানে আমরা বেশ কিছুটা সময় ভালোভাবে কাটাতে পারতাম। ঢুকে পড়লাম গেট নাম্বার 1 দিয়ে। এই লেকটি কিন্তু আহমেদাবাদ শহরের একটা প্রাণ বলা যেতে পারে। বহু মানুষ এখানে সন্ধ্যেবেলা ঘুরতে আসেন। রয়েছে বিনোদনের ব্যবস্থাও। অ্যাট লাস্ট এসে পৌঁছালাম কাঙ্কারিয়া লেকে। একটা বিশাল বড় লেক। এখানে কিন্তু রাত্রেবেলা লেজার শো হয় মোটামুটি 7টা থেকে 7:30 নাগাদ। এটা আমার দেখার মূল উদ্দেশ্য ছিল একটাই কারণ এই কাঙ্কারিয়া লেকের পাশ থেকে দেখলে হয়তো বোঝা যাবে না, কিন্তু এই লেকটার যে ভিউটা, সেটাই কিন্তু আমাদের স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার লোগো। তো এটাই আমাদের এই লেকের খাসিয়ত। এখানে জু আছে, তারপরে মাঝখানে হচ্ছে নাগদেবীর মন্দিরও আছে। খুব সুন্দর জায়গাটা, সময় নিয়ে এলে খুব ভালো লাগে, কিন্তু আমাদের সময়ের অভাব, তাই একদম শেষ বেলায় যাই হোক আসতে পারলাম। এটাই আমাদের কাছে বড় পাওয়া। আহা কি সুন্দর, দারুণ লাগছে, দারুণ। নবরাত্রির ভাইবস। হ্যাঁ, এটা সন্ধ্যের থেকে এসে 1-1.5 ঘন্টা কাটালে হ্যাঁ, ভালো লাগবে, কিন্তু যা বৃষ্টি। তবে আমি যে আসতে পেরেছি, আমার কাছে এটাই অনেক। এরোপ্লেন যাচ্ছে। এটা সন্ধেবেলার জন্য দারুণ আদর্শ জায়গা। সন্ধ্যেবেলা ঘোরার জন্য ভেতরে কিছু খাবারের স্টলও রয়েছে।
1971 সালে শেখর কামাত সাহেবের করা SBI লোগোর ডিজাইনে যদিও ওটাকে কি হোল এবং বাকিটা কাস্টমারদের বোঝানো হয়েছে, তবে কোথাও না কোথাও এই লেকের সঙ্গে একটা অদ্ভুত মিল পাওয়া যায়, আর সেই কারণেই এটার দেখার জন্য ছিল প্রবল উৎসাহ। এই দেখো ওখানে মেলা হচ্ছে। আবার এরোপ্লেন যাচ্ছে। হ্যাঁ টয় ট্রেন, এটা ঘোরায় পুরোটা। ঘুরবে ঘুরবে পুরো পুরো লেকটাকে ঘুরিয়ে দেয়। এটা কিন্তু একটা বেশ ভালো, পুরো লেকটাকে ঘুরে টয় ট্রেন মতন রয়েছে, ভালো ঘোরানো যায়। আমার পাড়ায় কালুকে ছেড়ে এলে কি হবে? এইখানে দেখো পার্টনার জুটে গেছে। ঠিক চলে এসো। একটি মন্দির আছে, শিব মন্দির। अरे से क्या দেখি ডান্সিং ফাউন্টেন উইথ লেজার শো। আচ্ছা আচ্ছা আচ্ছা। আহা কি সুন্দর শিব ঠাকুরটা গো। হ্যাঁ, খুব সুন্দর লাগছে দেখতে। হনুমানজি পাশেই, হনুমানজি আছে। নাগিনওয়াড়ির একটু নিচে নেমে দেখলাম ওখানে টিকিটের কী কী ভ্যালু রয়েছে সেটা দেওয়া রয়েছে, প্লাস ভেতর দিকে যাওয়ারও জায়গা রয়েছে। অ্যাকচুয়ালি এই যে লেকটা প্রায় 3 কিলোমিটার এরিয়া জুড়ে যে অবস্থিত, এইটা পুরোটা এই যে গোল হয়ে অবস্থিত, এবং মাঝখান থেকে এই যে নাগিনওয়াড়ির ওই যে লোকজন যাচ্ছে ওই রোডটা যেটা সোজা যাচ্ছে, ওই লাস্টে গিয়ে হচ্ছে লেজার শো হয়। রাত লাস্ট শোটা 9টার সময় হয়, কিন্তু আমাদের ফেরার তাড়া থাকায় আমরা ঢুকলাম না। কিন্তু এই যে মিডল রোডটা যাচ্ছে এবং এর দুই সাইডে যে লেকের পোর্শনটা রয়েছে, এটাই কিন্তু অ্যাকচুয়ালি আমাদের স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার লোগো বলে ধরা হয়, যদিও এটা নিয়ে দ্বিমত আছে। যাই হোক, আমরা লেক দেখে হোটেলে ফিরে এলাম এবং ফিরে একটুখানি চাউমিন আর চিলি পনির খেয়ে শুয়ে পড়লাম। পরের দিন আমাদের জার্নি আবার ভোর ভোর।